This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি হটস্পট। আর হটস্পট মানে আপনারা জানেন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট দেব, কোথায় কি ঘটেছে সব বড় খবর। আর আজকে এক একটা খবর এক একটা ইস্যু, তাই আলাদা করে কিছু দেখাবো না আপনাদেরকে, তবে এক একটা খবরের ডিটেলসে যাব, ছবিও দেখাবো আপনাদের। শুরুতেই যে খবর, বৃষ্টি সামান্য ধরলেও এখনো জমা জলের যন্ত্রণায় জেরবার মানুষ, আর সেই জমা জলের বলি এক শিশুকন্যা। পরিস্থিতি এমন, ঘরেও জল ঢুকে পড়েছে, আর সেই ঘরের জমা জলেই খাট থেকে পড়ে গিয়ে 6 মাসের শিশুর মৃত্যু হলো উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় এই ঘটনাটা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে বেরিয়েছিলেন মা, কাজ করছিলেন তিনি, আর সেই সময় এই অঘটনটি ঘটে। এলাকাবাসীরা জানান, শিশুটি ঘুমন্ত অবস্থায় কোনোভাবে খাট থেকে নিচে জলে পড়ে যায়। জল থেকে শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে উত্তর দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেখান থেকে ফুলবাগানের শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। কাজে যাব বেরোচ্ছি, তারপরে দেখি আমাদের বৌমা চিৎকার করছে, কি হয়েছে? তারপর কোলে তুলে নিয়েছে, দেখে যে নেই, কিছু নেই। এই জমা জল কতদিন ধরে রয়েছে এখানে? জল রয়েছে 2 মাস ধরে। কার সাথে দরবার করব? কে আছে? আমাদের কেউ নেই। কি জানাবো, কাকে জানাবো? কে আমার নাতনিকে ফেরত আনিয়ে দিবে? জল না থাকলে তো ঘটতো না, আজকে মার কোল জড়িয়ে থাকতো দীর্ঘদিন ধরে। মানে যখনই বৃষ্টি আমরা জলে একটু বাস করি, কি করবো, কিছু করার তো নেই। বৃষ্টি হলে জল হয়। শুধু আমাদের দেবীনগর বলে কথা না, আমাদের পাশের পাড়া নবনগর, ওইদিকে সুভাষ সরণি, আপনি যেখানেই যাবেন হাঁটুর উপরে জল, গলার মোটামুটি কোমর পর্যন্ত জল। আর এই ঘটনার পরে পুরো এলাকার নিকাশি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় পুর প্রতিনিধি তো সবকিছুর জন্য প্রকৃতিকেই দায়ী করলেন, শুনুন। খামতি ছিল বিগত দিনে, যারা ছিল প্রায় 48 বছর ধরে একটা রাজনৈতিক দলের থেকে কাউন্সিলর যারা ছিলেন, তারা এখানে। আপনি কত বছর ধরে আছেন? আমি 22 সাল থেকে আসি। 2022 সাল থেকে আমি আসার পরে জল নিকাশি প্লাস রাস্তাঘাটের ডেভেলপমেন্ট 60%-এর উপরে রাস্তা ডেভেলপ করেছি। এই যে শিশুকন্যার মৃত্যু, এর জন্য কার দায়, কি বলবেন? এটা একদম উপরে ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই, কারণ কোনো মৃত্যুই স্বাভাবিক নয়, এবং এইসব মৃত্যু কারুর কাম্য না। কেউ চায় না যে এই ধরনের একটা নিকাশির বেহাল অবস্থার জন্য, আপনি বেহাল দশার জন্য দায় না। নিকাশির অবস্থা একদম যে খারাপ তা নয়, নিকাশির ব্যবস্থা করা হয়েছে। আর এটা একটা নিচু অঞ্চল, এই অঞ্চলে একটু বৃষ্টি হলে জল হয় ঠিকই, কিন্তু যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটা রাস্তার থেকে আরও অনেক নিচু। কলকাতা শহরে জল জমছে, এই প্রথম জমছে, ঘটনাটা তো সেরম নয়। আগে যেটা জমতো দীর্ঘদিন থাকতো, অনেক বেশি জায়গায় জমতো, এখন সেটা দ্রুত সেই নিকাশি ব্যবস্থাটা কাজ করছে। এদিকে ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এবার বন্ডেল গেটে ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন। দেশ মেডিকেলের কারখানায় ভয়াবহ আগুন। পিসিআরকে বলবো ছবিগুলো দেখানোর জন্য। ঘটনাস্থলে দমকলের 11টি ইঞ্জিন পৌঁছে গেছে, ছড়াচ্ছে আগুন, ফাঁকা করা হচ্ছে পাশের বাড়িগুলো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগও সামনে এসেছে। যেহেতু ওষুধ তৈরির কারখানা, তাই স্বাভাবিকভাবেই মজুদ রয়েছে প্রচুর রাসায়নিক পদার্থ, ফলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, এমনটাই আশঙ্কা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বিভিন্ন ছবি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, গোটা আকাশ থেকে গেছে কালো ধোঁয়ায়, দাউ দাউ করে জ্বলছে আগুন। দমকলের তৎপরতা রয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ জানাচ্ছেন যে দমকল দেরিতে এসেছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শহর কলকাতায় ফের একবার অগ্নিকাণ্ড, এবার বন্ডেল গেটে ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন। দেশ মেডিকেলের কারখানায় ভয়াবহ আগুন বলে খবর। ঘটনাস্থলে দমকলের 11টি ইঞ্জিন, ছড়াচ্ছে আগুন, এমনটাই জানা যাচ্ছে। আর এই মুহূর্তে লাইভ ছবিটা আপনাদেরকে দেখাবো। একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে কথা বলি। সৌরভ, এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে, কতটা আগুন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণে কি আনা যাচ্ছে? দেখো, দেশ মেডিকেলের ভেতরে যে আগুন, সেই আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে তা কিন্তু বলা যাচ্ছে না।
কুণ্ডলি পাকানো ধোঁয়া। আমরা যে জায়গাটা দেখাচ্ছি এটা একেবারে দেশ মেডিকেলের ফ্রন্টের যে গেট সেখানকার ছবি। সেখানের পিছনের দিকে যে আছে, যেটা পাশের বাড়ির ছাদ থেকে যেখান থেকে ধোঁয়া নেওয়ানোর আগুন নেওয়ানোর কাজ চলছে, সেই জায়গায় আগুনের যে দাপট, সে দাপট কিন্তু আরও বেশি করে রয়েছে। দেশ মেডিকেলের ওনারের যারা রয়েছেন, তারা পরিবারের সদস্যরা তারা এখানে রয়েছেন, তারা বলছেন যে অনেকখানি আগুন নিয়ন্ত্রণে এসছে। তবে এখনো পর্যন্ত তারা বলছেন এই মুহূর্তে আগুন যাতে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে না আসে সেটাই তাদের প্রায়োরিটি। তাদের পরিবারের সকল সদস্যরা রয়েছেন, সেই তারা কিন্তু সে কথাটা বলছে। এই মুহূর্তে আপনাদের প্রায়োরিটি কি আগুনটা কতখানি নিয়ন্ত্রণে? কন্ট্রোল করছি আমরা, এটা কন্ট্রোল করেই ছাড়বো। দ্যাট ইজ দ্য মেইন প্রায়োরিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল। কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা? অ্যাজ সুন অ্যাজ পসিবল উইল কার্টেল দ্য ফায়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। ক্ষয়ক্ষতি কতটা হতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব দাদা, আমরা এটা চেষ্টা করছি এটা কমপ্লিটলি নিয়ন্ত্রণে করা। দ্যাট ইজ দ্য অনলি প্রায়োরিটি রাইট নাও। ফায়ার সেফটি সেটা কি প্রপার ছিল? আমরা তদন্ত দেখবো সব কিছু, আগে এটা কমপ্লিট হোক না, তারপরে হবে। এটা হয়ে যাক। দেখো, দেশ মেডিকেলে যারা এখানে কাউন্সিলর রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো আমরা। এখানকার যিনি কর্ণধার রয়েছেন রণজিৎ বাবু, তার সঙ্গে কথা বলছিলাম। আর তিনি কিন্তু বলছেন ফায়ার সেফটি যথাযথ ছিল। এত বড় একটা কারখানা, সেখানে কেন দাও দাও করে গোটা কারখানা কার্যত। আমরা তো কারখানার মধ্যে ঢুকিনি, আমরা দেখিনি, সুতরাং ওটা এনকোয়ারি করবে। সুজিত বসুর সঙ্গে কথা হয়েছে, প্রপার এনকোয়ারি করে প্রপার রিপোর্ট দিলে আপনারা মিডিয়ারাই সবার আগে পাবেন খবর। স্থানীয় বাসিন্দা, এই আগুনের ফলে স্থানীয় বাসিন্দাদের কোথাও কোনো ক্ষয়ক্ষতি? স্থানীয় বাসিন্দারা একটু ধোঁয়া, প্রচণ্ড ধোঁয়া হয়েছিল, পুরোটা রেসিডেন্সিয়াল এরিয়া, প্রচণ্ড ধোঁয়া থেকে একটু প্যানিকি হয়েছিল। আমরা তাকে আশ্বস্ত করেছি যে এখানে আগুন নিভে গেছে এবং ততক্ষণে 7টা ফায়ার ইঞ্জিন ঢুকে গেছে। যতক্ষণে ধোঁয়া মানুষের ঘরে ঢুকছে 7টা ফায়ার ইঞ্জিন ঢুকে গেছে। প্রথমে 3টে ঢুকেছিল, তারপরে বাকি 4টে ঢুকে 7টা ফায়ার ইঞ্জিন ঢুকে গেছে। মানুষ আশ্বস্ত হয়েছে, প্রথমে ধোঁয়া থেকে একটু কষ্ট হয়েছে। প্রায় 2 ঘন্টারও বেশি সময়, এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এসছে বলা যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিভাবে হলো এতটা ভয়াবহ পরিস্থিতি, কিছু কি জানতে পারলেন প্রাথমিকভাবে? কিছু আমরা কি করে বলবো, আমরা তো সাধারণ মানুষ। এটা আফটার এনকোয়ারি অনলি দ্য ডিপার্টমেন্ট ক্যান টেল। দমকল কর্মীরা কোনো রেনোভেশন কাজ চলছিল কারখানার মধ্যে, তো তার থেকে হতে পারে। আর ভাগ্য ভালো যে কারখানায় কোনো শ্রমিক ছিল না, নয়তো তারা বিপদে পড়তো। একদম তুমি কাউন্সিলরের সঙ্গে কথা বলে সৌরভ, অবশ্যই ঘটনা যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায় সেটার চেষ্টা চলছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, আপনাদেরকে লাইভ ছবিটা দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। এবং এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের বক্তব্য এসেছে, কি বলছেন তিনি শুনুন। এরা ইরেসপন্সিবল ভাবে কাজ করেছে, আমি বাংলা ভাষায় ইরেসপন্সিবল। আমি জানি না কিভাবে গভর্নমেন্ট এদেরকে অ্যালাউ করলো। রাত 2-2-2:30 অবধি মারছে, ভাঙছে, আমরা ঘুমোতে পারছিলাম না। কনস্ট্রাকশনের কাজ, ওই রিপেয়ারিং কাজ, রাত 2টোর সময় ঠুকছে। আমি নিজে ফোন করেছি, দাদা আমরা ঘুমোতে পারছি না। ঠিক আছে, ওরা তো পারমিশন পেয়েছে, ওরা বললো। বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে, আমরা গড়িয়া থানাকে ফোন করেছি, দমকল এসছে, দমকল আগে চলে গেছে, কথা শুনছেন না। আমরা বললাম এখান দিয়ে আপনার জল দেন, আমরা ছত দিয়ে দিয়েছি, জল পাচ্ছি না। সব পুরো বাড়ি খালি করে দিয়ে স্যারেন্ডার সব নিয়ে এসেছি, জল ফায়ার ব্রিগেড কোনো হেল্প করছে না। কোন বাড়ি ছিল? এইটা আমার বাড়ি, পিছনে আগুন লেগে গেছে অলরেডি। এসআইআর ইস্যু, সেদিকেও নজর রাখা যাক। এসআইআর ইস্যুতে গত কয়েকদিন ধরে আপনারা জানেন সরগরম সংসদ। রাজনীতির ময়দানে রীতিমতো ঝড় তুলে দিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর সিইওদের চিঠিও দিয়েছে নির্বাচন কমিশনার। তার মধ্যেই বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ কমিশনের। বিশেষ নিবিড় সমীক্ষায় অন্তত 65 লক্ষের নাম বাদ গেছে। এই আবহে এসআইআর বিতর্কের আগুনে যেন ঘি ঢাললেন লালু পুত্র তেজস্বী যাদব। দুপুর 1:15 সাংবাদিক সম্মেলন, আর তাতে আরজেডি নেতা তেজস্বী যাদবের বিস্ফোরক দাবি এসআইআর এর নাম বাদ গিয়েছে তার। गंभीर है ये। अब सोचिए आईएएस लोगों का कट रहा है नाम, मियाँ बीवी का, हमारे घर का जो स्टाफ है जो फड़ा फॉर्म उसका नाम कट गया, तो आम गरीबों का अगर आप देखें तो आप समझ जाइए कि क्या है स्थिति। यही है ना मेरा, ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है। তেজস্বী এই অভিযোগ তোলার পর রীতিমতো শোরগোল পড়ে যায়। মিনিট 15-র মধ্যে ইলেকট্রাল রোল প্রকাশ নির্বাচন কমিশনের।
সেখানে কি দেখা যাচ্ছে জানেন? সেখানে দেখা যায় যে কেন্দ্রে তেজস্বী ভোটার, সেই দীঘা কেন্দ্রের ভোটার তালিকায় 416 নম্বরে রয়েছে তেজস্বী যাদবের নাম। তেজস্বী যে এপিক নাম্বার দেখিয়েছেন আর কমিশনে প্রকাশিত লিস্টে তেজস্বীর এপিক নাম্বার 1 নয়। নির্বাচন কমিশন জানিয়েছে তেজস্বী যাদবের এপিক নাম্বার পরিবর্তন করা হয়নি। 2014 সালে ভোটার কার্ড তৈরির পর তেজস্বী তার বাসস্থান পরিবর্তন করেন। এরপর আবার ভোটার কার্ড তৈরি করা হয়, যেখানে ইস্যু করা এপিকে কোনো পরিবর্তন করা হয়নি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, सरकार को और क्या काम है जब सरकारें ईपीआईसी नंबर मेरा बदलवा रहा है इलेक्शन कमीशन से। कभी बदलता है, पूछिए तो सरकार से ईपीआईसी नंबर बदलता है। और तो ईपीआईसी नंबर अगर बदला है तो ऐसे कितने लोगों का बदला होगा? यही तो सवाल है खड़ा कि कितना बड़ा फर्जीवाड़ा चल रहा है। দেখুন, এই নিয়ে সরগরম বিহারের রাজনীতি। লালু পুত্রকে তীব্র কটাক্ষ বিজেপি। अफसोस है कि आप अनपढ़ हैं। आप जो पढ़े लिखे पीए रखे हैं उससे दिखवाइए आपका वोटर लिस्ट में नाम है। और अगर जान करके इस तरह का किए हैं तो चुनाव लड़ने से आप भाग रहे हैं। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তেজস্বী যাদব প্রতিযোগিতায় নেমেছেন। কে কত বেশি মিথ্যে কথা বলতে পারবে, কে জিতলো সেটা বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা বিচার করে নেবেন। আর তেজস্বী যাদবকে বলবো যে একটু দরকার হলে একটু চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে চশমা পরে তারপরে ভোটার লিস্ট দেখতে। এসআইআর নিয়ে সরগরম বাংলা। এসআইআর এর প্রতিবাদে সংসদ ভবনের বাইরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল সাংসদরা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করছেন। আর এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ল কেউটে। বুথে মোট ভোটার 715, তার মধ্যে মৃত ভোটার কত? 49। এসআইআর আবহে মেদিনীপুর শহরে ভোটার লিস্টে ব্যাপক গড়মিলের অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপির। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গার বিএলও যারা প্রিভিয়াসলি কাজ করেছেন তারা তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্যই সেই বিএলও গুলোকে বেছে বেছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কে? সংশ্লিষ্ট ডিএম। সেই জন্য মৃত ভোটার, ভুয়ো ভোটার, মিসিং ভোটার কে আমরা বারবার খুঁজে পাচ্ছি। আর যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের সত্যতা খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য তালাশ আমাদের TV9 বাংলায়। কি জানা গেল জানেন? কেউ মারা গিয়েছেন 3 বছর আগে, কেউ আবার 7 বছর আগে। তারপরও ভোটার লিস্টে তাদের নাম জলজল করছে। নীলকরণ আপনার মানে আপনার দাদা, উনি কি আছেন? কতদিন আগে মারা গেছেন? 23 সালের সেপ্টেম্বর। বাবা ওই তো বললাম দীর্ঘ 5 বছর হবে, আর তার বছর 2 আগে কাকা মারা গেছিল। আপনারা নাম কাটার ব্যবস্থা করেছিলেন? আমরা ব্যবস্থা করিনি, আমাদের বুথে যারা ভোট দেখাশোনা করে হ্যাঁ তারা এসে নিয়ে গেছে আধার কার্ড, সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ, বিএলওর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিএলও আবার দেখিয়ে দিচ্ছেন বিডিওকে। এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? হতে পারে, কিন্তু এই রোলটা মানে সারা বছরের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআইআর এর ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে। সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। ভোটার লিস্টে মৃত ভোটার, শাসক দলের দিকে সরাসরি অভিযোগে আঙুল তুলছে বিজেপি। সেখানে তৃণমূল আবার কমিশনের ঘাড়ে দায় ঠেলছে। মোট কথা, ভোটার লিস্ট নিয়ে ইতিমধ্যেই দায় ঠেলাঠেলি শুরু করেছে। এটা বুঝতে হবে এই প্রসেসটা কোনো মানুষের নাম মৃত বললেই শুধু বাদ দেওয়া যায় না। সংশ্লিষ্ট রিভিশনের কাজ সোল রেসপন্সিবিলিটি লাইং অন ইলেকশন কমিশন। বিতর্ক চলছে, এসআইআর বিতর্ক। আর তার মাঝে এই ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, ভোটার তালিকায় নাম উঠেছে বাংলাদেশে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বে 102 নম্বর বুথের ভোটার লিস্টে 32 জন বাংলাদেশি। ওই এলাকায় গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। সেখানে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, হঠাৎ করে অনেকের নাম তালিকায় উঠেছে। কোথা থেকে এলো বুঝতে পারছেন না তারা। এরা পুরোপুরি বাংলাদেশে খুলনার বাসিন্দা। তা ওরা নাম তুলছিল রামকৃষ্ণ বলি স্কুলে,
তখন আমি ওদেরকে বার করে দিয়েছিলাম। কি করে এদের ভোটের নাম উঠলো আমি জানি না। দুদিন আগে জমি কিনলো, কি রাজা নাকি নাম, সেও বাংলাদেশি ছেলে। জিজ্ঞাসা করলাম আধার কাগজ দাও, পুলিশকে জমা দেবো। সে তো তারপর দিয়ে তার দেখাই পায় না। বিজেপির অভিযোগ 32 জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিয়েছে একদম ঠিক। এর মধ্যে দুই একটা নাম এদিক ওদিক হতে পারে। 32 জনের নাম কিভাবে ঢুকলো, এগুলো যারা ঢুকিয়েছে রাজ্য সরকার বুঝবে কিভাবে ঢুকিয়েছে। হ্যাঁ, বিএলওরা বুঝবে। শুভেন্দু অধিকারী মিথ্যাচার করেছেন, পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শুনুন। ওনার মাথা খারাপ হয়ে গেছে। ইনি বলছেন এগুলো নাকি বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা। তাহলে এখানে আদৌ এখানে কোনো রোহিঙ্গা থাকে না। আর এখানে কোনো বাংলাদেশি মুসলমান আমার ভোটে, আমার বুথে 104 নম্বর বুথে কোনো বাংলাদেশি রোহিঙ্গা নেই। এবার চলুন রাজ্য সরকারের একটা প্রকল্প কর্মসূচি যেটাই বলবেন সেটার দিকে নজর রাখা যাক। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প, আর তা ঘিরেই উত্তেজনা। বিজেপির বিক্ষোভে উত্তাল ধূপগুড়ির বারঘড়িয়া গ্রাম। তাদের অভিযোগ এর আগেও বিভিন্ন ক্যাম্পে এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি সহ একাধিক সমস্যার কথা জানানো হয়েছিল, কিন্তু কোনো সমস্যারই তো স্থায়ী সমাধান হয়নি। ক্ষুব্ধ বিজেপি পঞ্চায়েত সদস্য ও তাদের অনুগামীরা ক্যাম্প চত্বরে বিক্ষোভ শুরু করেন। আমাদের অন্ধকারে রেখে আমার পাড়া আমার সমাধান করা হচ্ছে, ভিডিও তুমি জবাব দাও। কেন আমাদেরকে ভুল তথ্য দেওয়া হলো, ভিডিও তুমি জবাব দাও। আমাদের অন্ধকারে রেখে আমার পাড়া আমার সমাধান করা হচ্ছে, ভিডিও তুমি জবাব দাও। কেন আমাদেরকে ভুল তথ্য দেওয়া হলো, ভিডিও তুমি জবাব দাও। তৃণমূল বিজেপির তীব্র বাদানুবাদ। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কাজটা অবশ্যই হবে, কিন্তু ওনারা প্রত্যেকে এসে এই যে 15-160 নাম্বার বুথেও এসে হামলা করছে, আবার বৃদ্ধাশ্রম পাড়াও হামলা করছে। এইটা ওনাদের একটা চরিত্র হয়ে গেছে, মানে যেখানে উন্নয়ন সেখানে ওনারা বাধা দিচ্ছে যাতে উন্নয়নটা না হয়। সবারই অভিযোগ শোনা হবে, আর সবারই মানে আমরা ওয়েলকাম করছি সবাইকে। আপনারা যেহেতু আমি আগেও বলেছি সবার পাড়াতে গিয়েই কিন্তু এগুলো মানে কালকে মাইকিং এগুলো সবাইকে বলা হবে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, সেদিকে নজর রাখা যাক, কারণ সেখানে আবার অন্য ছবি। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাড়া না পেয়ে পাড়ায় পাড়ায় ডাক দিতে বেরোলেন মহকুমা শাসক। জঙ্গিপুরে ক্যাম্প খোলা হলেও ভিড় না হওয়ায় এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন এসডিও। মহকুমা শাসক নিজে গিয়ে সাধারণ মানুষদের কর্মসূচিতে হাজির হওয়ার জন্য আবেদন করেন। আপনি যদি মিটিংয়ে আসবেন, আপনি ব্যাপারটা বলবেন, আমরা ওনাকে নোট করব, পরে তো আমাদের কিছু দেখতে হবে, কিন্তু মিটিংয়ে না এলে কি হবে? চলে আসেন। আমরা নিশ্চয়ই অ্যাটেন্ড করব, কিন্তু আমাদের না হলে আমরা আবার পা ভেঙে যাবো। আমি তখনই আমাকে বলেন দিকে রাখুন। পৌরসভায় আসেন, পৌরসভায় আমি করছি, সবাইকে নিয়ে আসুন। আমার অন্তত 50-60টা জন লাগবে। এবার ভিন রাজ্যের দিকে নজর রাখা যাক, কারণ ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের উপর নির্যাতনের অভিযোগ সামনে আসছে, এবং সেই নির্যাতনের অভিযোগে কংগ্রেসের রাজভবন অভিযান আর তাতেই ধুন্ধুমার। পুরসভার সামনে আজকে দেয় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। যে ছবি আপনারা দেখছেন সেই ছবিতে দেখতেই পাচ্ছেন যে কংগ্রেস কর্মীরা যারা রয়েছেন তারা তুমুল ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, এবং ব্যারিকেড রয়েছে সামনে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা রীতিমতো। ভিন রাজ্যে পরিযায়ী বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ, কংগ্রেসের রাজভবন অভিযানে এই ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে দেখুন কিভাবে ধস্তাধস্তি হয়, রীতিমতো ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে বলে এই মুহূর্তে আপডেট আসছে। পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা, এবং তারপরেই ধস্তাধস্তি হয়। বেশ কিছুজনকে আটক করেও নিয়ে যাওয়া হয় বলে খবর পুরসভার সামনেই আজকে দেয় পুলিশ। ডেপুটেশন আগেই অ্যারেস্ট করে নিছে। কলকাতা পুলিশ বিজেপির হয়ে কাজ করছে, দিল্লিতে মমতা ব্যানার্জির ইন্ডিয়া গঠবন্ধন, আর এখানে বিজেপির সাথে গঠবন্ধন। কংগ্রেস একা লড়াই করতে রাজি আছে, কংগ্রেস একা লড়াই করবে, কংগ্রেসের লড়াই একা করবে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH